আমরা সেনাবাহিনী মোতায়েন করে রাখি স্ট্রাইকিং ফোর্স হিসেবে, অথবা বিভিন্ন বাহিনী এনে রাখা উচিত ছিল, অথবা তাদের নিজেদেরই প্রস্তুতি থাকা উচিত ছিল যেখানে একটা সংঘর্ষ হতে পারে। একটা নির্বাচন অফিসের মতো একটা জায়গা, সেখানে রাজনীতিবিদরা যাবে, তাদের কর্মীরা যাবে এবং সভ্য আচরণ করবে, এটাই ছিল কাঙ্ক্ষিত। আর এই অসভ্যতাটা এক পক্ষ থেকেই হয়েছে এটা ভাবারও কারণ নাই। হয়তো কেউ ইনিশিয়েট করেছে, আগে কেউ কথা বলেছে, তার জবাবে কেউ চর মেরেছে, চরের জবাবে কেউ বা লাঠি পেটা করেছে। তো এইভাবেই তো বাড়ে, কিন্তু অসভ্যতাটা উভয় পক্ষ থেকেই কম বেশি হতে হয়। সেরকম একটা খুবই সাধারণ একটা ঘটনাই ঘটেছে, যেটা না ঘটলে আমরা ভালো করতাম, ভালো লাগতো, একটু নিজেদেরকে সভ্য মনে হতো। কিন্তু এই ইন্ডিকেটর কোনোভাবেই ওইভাবে ব্যবহার করবার সুযোগ নাই যে নির্বাচনে তাহলে কি করবে। মানে এনসিপি তো অভিযোগ করছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিশেষ করে বিএনপি এবং জামাত তো এই অভিযোগ তো করছে, সবসময় করে আসছে, করবেই। কারণ তো নির্বাচনটাকে পিছানোর জন্য যা যা উপাদান খড়কুটা হিসেবে পাওয়া যায়, সে সব খড়কুটাগুলোই জড়ো করবে এরা। এটা অনেক দিন ধরে এই খড়কুটাগুলো জড়ো করে আসছে, কিন্তু আমার ধারণা এই খড়কুটোগুলো একদিন পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিয়ে তাদের নির্বাচনে আসতে হবে এবং আসবে। সুতরাং নির্বাচন পেছানোর জন্য বা বানচাল করবার জন্য এই খড়কুটা কুড়িয়ে লাভ নাই। হ্যাঁ, তো ফলে ওই খড়কুটার মতোই এইটাকেও ধরতে হচ্ছে যে নির্বাচন কমিশন অফিসের শুনানিতে এরকম হচ্ছে, তাহলে নির্বাচনের পরিবেশ কি হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে। নির্বাচন যখন হবে তখন তার একটা প্রাক প্রস্তুতি থাকে, অ্যাসেসমেন্ট থাকে যে কোন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করা কতখানি ঝুঁকিপূর্ণ হতে পারে, কোন কোন এমপি বা প্রার্থীরা তারা একটু অ্যারোগেন্ট, কোথায় কোথায় কার প্রভাব বেশি, কোথায় কোথায় অস্ত্রের ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে, গোয়েন্দা রিপোর্ট তাই বলে, কোথায় কোথায় ঐতিহাসিকভাবেই আগে থেকেই সংঘর্ষপ্রবণ এলাকা। এইরকমভাবে নানানভাবে যাচাই বাছাই করে সেই অনুসারে বিভিন্ন ফোর্স মোতায়েন করা হয় এবং গুরুত্ব দেওয়া হয় ওইভাবে, মনিটর করা হয় সেইভাবে। সুতরাং নির্বাচন একটা ভিন্ন সায়েন্স। যদি সরকার মনে করে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন তারা করবে, তাহলে এটা অসম্ভব হয়েছে এমন নজির বাংলাদেশে নাই। মেইন কথাটা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তারা নির্বাচন কমিশনকে কতখানি প্রভাবিত করতে চায়, আর নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হিসেবে তারা শপথবদ্ধ সাংবিধানিক পদে গিয়েও তারা মেরুদণ্ডটা নিজের মনে করে সোজা করে, নাকি অন্যের কাছে বন্ধক রেখেছিল এর আগের নির্বাচনগুলোতে যেরকম সিসি বা কমিশনাররা সেরকম করে, সেই সবের উপর ডিপেন্ড করবে নির্বাচনটা কেমন হবে। যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে খারাপ নির্বাচন করবার জন্য, অথবা নির্বাচন কমিশন নিজেই সরকারের কাছে বন্ধক না রাখে নিজের বিবেক এবং মেরুদণ্ডটা, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন এদেশে সম্ভব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা নির্বাচনী কাজে জড়িত থাকবে, প্রশাসনের লোকরা এবং নির্বাচন কমিশনের যে ওয়ার্কিং ফোর্স, এরা প্রত্যেকেই কিন্তু নির্বাচন কমিশনের পালস বোঝার চেষ্টা করে, সরকারের পালস বোঝার চেষ্টা করে। যদি সরকার এর মধ্যে ঘোষণা দিয়েছে যদি চাপ আসে তাহলে তিনি পদত্যাগ করবেন, এটা আমার ধারণা তাই। কারণ এই যে এইরকম একটা গণ অভ্যুত্থানের পরে 3টি জাতীয় নির্বাচনে এরকম জালিয়াতি হওয়ার পরে, বিনা ভোট, রাতের ভোট, আমিডামি ভোট হওয়ার পরে, এইবার পরিবর্তিত পরিস্থিতিতে যদি একটা খারাপ নির্বাচন হয়, তাহলে যারা এর জন্য দায়ী হবেন তারা কেউ বাঁচবেন না। এই বাঁচা অর্থে তাদেরকে মেরে ফেলা হবে ওইটা না, তারা বিচারের আওতায় অবশ্যই আসবেন, এ দেশবাসী তাদের বিচারের আওতায় আনতে বাধ্য করবে। এবং যদি সেটা হয়, তাহলে এই যে গণঅভ্যুত্থানে এত মানুষ রক্ত দিল, এত মানুষ আহত হলো, এত জেল জুলুম, 16 বছর ধরে গুম খুন সয়ে রাজনীতি করে আন্দোলন সংগ্রাম টিকিয়ে রেখে প্রতিবাদটা জারি রাখলো, সব কিছু বৃথা যাবে। এই সব কিছু বৃথা গেলে এর স্টেক হোল্ডার যারা নিজেদের মধ্যে যত বিভেদই থাকুক, যত বেশি এরা কৌশল অপকৌশল অবলম্বনই করুক, কিন্তু নির্বাচনের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে
আগের পর্যায়ে ফিরে যেতে চাইলে সেখানে প্রত্যেকে বাধা দিবে। তখন দেখবেন এই এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, সিপিবি, ডান বাম সব এক হয়ে গেছে অন্তত ওই প্রশ্নে যে বাংলাদেশকে আর গত 16 বছরের মতো ওই রকম পরিবেশ পরিস্থিতিতে ফিরিয়ে যেতে দেব না, এই ব্যাপারে সবাই একমত হবে। ফলে হতাশা ছড়ানোটা কেউ যদি কৌশল হিসেবে ছড়ায় সেটাও মানুষ বোঝে, আবার যদি কেউ কৌশল হিসেবে নির্বাচন পেছানোর জন্য এগুলি ব্যবহার করতে চায় সেটাও মানুষ বোঝে। মানুষ আসলে ভোটের জন্য মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। অবশ্যই ভালো নির্বাচন সম্ভব, আগেও বলছি। বরং আমি এই গণপরিষদ নির্বাচন, এই কঠিন কঠিন শব্দগুলা সাধারণ মানুষকে বুঝাইতে পারে নাই এখনও এরা, এটা এদের একটা ব্যর্থতা। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা সম্ভাবনা ছিল নতুন কিছু করার, যেটাকে এরা বিপ্লব, কেউ কেউ বিপ্লব বলতে ভালোবাসতেন এক সময়, তারা ওইখান থেকে সরে আসছেন। আসলে গণ অভ্যুত্থানটা গণ অভ্যুত্থান হিসেবেই হয়েছে ওইটা, এবং যেই ছাত্ররা একটা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে একটা চাকরি পেলেই তুষ্ট হয়ে যেত, সেইটা আস্তে আস্তে যেতে যেতে গণ অভ্যুত্থানে গেছে। ফলে এক দফার আন্দোলনে যখন আসলো এবং যখন রাজনৈতিক অরাজনৈতিক সব শক্তি ঝাঁপিয়ে পড়ল হাসিনাকে উৎখাত করবার জন্য, তখন কারো আসলে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভাববার সময় ছিল না, এবং আগে থেকে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ভেবেও আন্দোলনটা শুরু হয় নাই। যার কারণে যখন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পরাজয় হলো, এরা পালিয়ে গেল, তাৎক্ষণিকভাবে এটা বিপ্লব হিসেবে গ্রহণ করে শহীদ মিনারে শপথ পড়ে বা এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন কিছু করবে, সেটা ভাববার মতো, এরকম বুদ্ধি দেওয়ার মতো লোক যথেষ্ট ছিল না, কিংবা এই ছাত্র কিংবা রাজনৈতিক দল তাদের মধ্যে বোঝাপড়াটা পরিষ্কার ছিল না, যে কারণে এটা হয় নাই। পরবর্তীতে গণপরিষদের নির্বাচন, গণভোট তো সংবিধানে নিষিদ্ধ ছিল, কিন্তু পরিবর্তিত অবস্থায় সংবিধান কি আবার, যদি আপনি সংবিধান না মেনে বিপ্লবী সরকার গঠন করতেন। কিন্তু যখন আপনি সংবিধান মেনে সংবিধানের আলোকেই কোনো না কোনোভাবে আপনি দেশ চালানোর সিদ্ধান্ত নিলেন উপদেষ্টাদের দিয়ে, তখন তো গণভোট তো আপনার সংবিধানের নাই, এটাকে তো ফিরিয়ে আনতে হবে। গণপরিষদের বিষয়ে যেটা আসছে, এগুলাও এমন সময় আসছে, শুরুতে যদি বিপ্লবী সরকার গঠন করতে এই পথে যেত, সেটা একটা সম্ভাবনা ছিল এবং ওদের চাওয়ার মধ্যে যুক্তি আছে, কিন্তু চাওয়াটা টাইম ইফেক্ট।